আমন্ত্রণ ২১-এর রাত। আমাদের আজকের বিষয় ছুটল ভোটের ট্রেন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয়ে ছুটল ভোটের ট্রেন। নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে, সেই রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন এবং তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের মাসে 60 দিন আগে নির্বাচনের। কিন্তু আলোচনায় যাবার আগে আমি একটু পেছন দিক দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আজকে 29শে আগস্ট, 21শে টেলিভিশন এই দিন বন্ধ করে দেওয়া হয় সম্প্রচার। গণমাধ্যমের ইতিহাসে এটি একটি অন্যতম কালো দিন হিসেবে উল্লেখ করা হয়। আমি প্রথমেই ডাক্তার আব্দুল তুষারের কাছে এই বিষয়ে একটু জানতে চাই যে আসলে সেই ঘটনাকে বা তারপরে যে 21শে টিভি বারবার ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যে বারবার পথ চলা, এই বিষয়টিকে আপনি একটু বলবেন কি? প্রথমবার 21 টিভি বন্ধ হয়েছিল, কিছু মানুষ মামলা করেছিলেন এবং যারা ছিলেন সাংবাদিক মূলত মামলার বাদী। এবং মামলাটি ছিল এইরকম যে 21 টিভি কেন টেরেস্ট্রিয়াল সম্প্রচার মাধ্যম ব্যবহার করে, বিটিভি ট্রান্সমিটার ব্যবহার করে। আদালতের রায় যেহেতু, সেজন্য এটা সমালোচনা না করে আমি শুধু এইটুকুই বলবো যে 21 টেলিভিশন তখন বন্ধ না হয়ে কিছুদিন সময় দেওয়া হতো যদি, তাহলে তারা স্যাটেলাইট ট্রান্সমিশনে চলে যেত এবং তাহলে এই সম্প্রচার বন্ধ হয়ে যেত না। কিন্তু সেটা বন্ধই করে দেওয়া হয়েছিল এবং সেটা খুবই দুঃখজনক ছিল। বহুদিন পর্যন্ত 21 টিভির সাংবাদিকরা আন্দোলন করেছেন, রাস্তায় নেমেছেন, কিন্তু এরপরে একাধিক টিভি চ্যানেলের লাইসেন্স পাওয়ার পরে সবাই 21 টিভির সাংবাদিকদেরকে চাকরি দিয়ে যার যার জায়গায় নিয়ে নিয়েছেন। 21 টিভি কিন্তু বাংলাদেশে এক ধরনের নতুন সাংবাদিকতার সূচনা করেছিল, এটা কোনো সন্দেহ নাই। বেশ ভালো কিছু অনুষ্ঠান তৈরি করত এবং 21 টিভি কিছু নতুন ধরনের কাজও হাতে নিয়েছিল, যার মধ্যে একটা হচ্ছে মুক্ত খবর, কিশোরদের তরুণদেরকে দিয়ে সাংবাদিকতা শেখানো। তারপরে কিছু অনুষ্ঠান, যে অনুষ্ঠানগুলি রাস্তায় স্ট্রিট শো এই ধরনের, এবং তারা তাদের যে সক্ষমতা সেটা বেশ জোরালোভাবে ব্যবহার করেছিল। একই সঙ্গে নিরপেক্ষ সংবাদের কারণে তারা খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল, কারণ বিটিভি তো সারা জীবনই সাহেব বিবি গোলামের বাক্স, এখনও তাই আছে। তো এরপরে যখন আবার বন্ধ হলো, সেটাও কিন্তু একই কারণে হয়েছিল। 21 টিভি নতুন মালিকানায় চালু হয়েছিল এবং তখন 2014 যে ইলেকশন, সেইখানে আমার মনে আছে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল। এটা নিয়ে আমিও ফেসবুকে লেখালেখি করেছিলাম যে এটা কি ধরনের কথা, যে এখানে আগেই নির্বাচন হয়ে গেছে, এখন আর এত কথা বলে লাভ কি। তো এইটা 21 টিভি বলেছিল এবং ওই সময় যে নির্বাচনকে ঘিরে যে ধরনের অভিযোগগুলি ছিল সেগুলি তারা প্রচার করেছিল। এবং এরপরে 2015 সালে জোরপূর্বক লুটেরা একটি পুঁজিপতি সংস্থা এবং যার পেছনে ছিলেন আরেকজন লুটপাটকারী ব্যক্তি, যার নাম গোলাপের মতো কিন্তু আচরণ কাটার মতো, তো তারা এখানে ঢুকে এটাকে আবার দখল করে নিয়েছিলেন এবং দখল করার পরে ইটিভির মান একেবারে মানে তলানিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। এবং তারপরে কি হয়েছে আমরা দেখতে পেয়েছি। এরপর আমি মনে করি যে আবার ইটিভি ঘুরে দাঁড়ানোর, সেই জায়গা থেকে ইটিভি চেষ্টা করছে প্রতিনিয়ত তার জায়গায় ফিরে পেতে বা সেই জায়গা থেকে আরো কিভাবে এগিয়ে যাওয়া সামনে সেটা চেষ্টা করছে। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে কোনো গণমাধ্যমের প্রতি বারবার যে এই ধরনের বাধা, সেটা কি আসলে দেশের গণমাধ্যমের প্রতি কি এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি? বাংলাদেশে গণমাধ্যমের উপর যে নির্লজ্জ নগ্ন আক্রমণ, এটা তো স্বৈরতন্ত্র করবেই, কারণ স্বৈরতন্ত্র তো চায় না যে সত্য সংবাদ মানুষের কাছে পৌঁছাক। কখনো সে বাতাবি লেবু চাষ করবে, কখনো বরবটি চাষ করবে, কিছু তো একটা সে করবেই। তো এইটা করার জন্য তো স্বাধীন গণমাধ্যম সে তো সহ্য করবে না। স্বাধীন গণমাধ্যম মানেই হচ্ছে যে সত্য প্রকাশিত হলে জনগণের মতামত তো ঘুরে যাবে। তো এইটা স্বৈরতন্ত্র চায় না কখনো। আমি বলবো যে আরেকজন পতিত স্বৈরাচার HM এরশাদ, তখন তার কোনো এই ধরনের ব্যক্তিগত মালিকানায় টেলিভিশন চ্যানেল ছিল না। তিনি বিটিভির সঙ্গে একই আচরণ করতেন। ওনার গান বাজত, কিছু হলেই নতুন বাংলাদেশ গড়ব মোরা বলে উনি হাঁটু জলে নেমে পড়তেন, নেমে বলতেন তোমাদের সাথী হতে বন্ধু এসেছি আবার, এইসব বলতেন এবং ওনাকে আমরা দেখতে বাধ্য হতাম। আমরা হাসাহাসি করতাম এগুলো দেখে, এই গানগুলিকে ব্যঙ্গ করতাম। তো
পরবর্তীতে স্বৈরতন্ত্র একাধিক টিভি চ্যানেলের লাইসেন্স দিতে শুরু করেছে এবং সমস্ত টিভি চ্যানেলকে নিজের ঢোল হিসেবে ব্যবহার করতে শুরু করেছে, এবং এইটা করে আসলে নিজেরই 12টা বাজিয়েছে। সত্য যত আপনি আটকে রাখবেন এবং যত তোষামোদী গণমাধ্যম তৈরি করবেন, ততই নিজের অবস্থা খারাপ হবে। এটা কোনো স্বৈরতন্ত্র বোঝে না। স্বৈরতন্ত্র সবসময় মনে করে যে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করলে মনে হয় মানুষের চিন্তা চেতনাকে বদলানো যায়। মানুষের চিন্তা চেতনা তো আসলে গণমাধ্যমের উপর নির্ভর করে না, বরং গণমাধ্যম মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে বলেই সে গণমাধ্যম হয়। জি, আমি আপনার কাছে আবারও আসবে পর্যায়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফওয়াদের কাছে আসতে চাই। আপনি এই 21শে টেলিভিশনের যে প্রতিবন্ধকতা, বারবার হোঁচট খাওয়া, বাধা বিপত্তি পেরিয়ে বারবার চলা, এই ক্ষেত্রে আসলে গণমাধ্যমে বাংলাদেশের কি প্রতিবন্ধকতার সৃষ্টির মুখে পড়ে কিনা আপনি কি মনে করেন? আপনি নিশ্চয়ই জানেন সেই ঘটনাগুলি, একটু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। আমাদের মুক্তির লড়াইতে ইত্তেফাক কিন্তু একটা ইনস্ট্রুমেন্টাল এবং হিস্টোরিক্যাল রোল প্লে করেছে। আমরা যারা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পড়েছি তখন 60-এর দশকে, এবং তখন এই আলোচনাগুলো কিন্তু তখন ছিল বেঙ্গল নিউক্লিয়াসের মাধ্যমে। শেখ মুজিবকে কিন্তু বোঝানো হয়েছিল যে আপনার গণমাধ্যমের সাথে সম্পর্ক এবং এই মুক্তির লড়াইতে পার্টনারশিপ লাগবে, এবং সেই জায়গায় যে ইত্তেফাক যে রোলটা প্লে করেছে তখনকার 60-এর দশকে আন্দোলনের সাথে, এর কিন্তু একটা ঐতিহাসিক রোল প্লে করেছে তোফাজ্জল হোসেন মানিক মিয়া সাহেব, এবং আমাদের মুক্তির লড়াইটাকে যে এক্সপোজ করা, দেশে বিদেশে মানে মতামত তৈরি করা, এই কাজগুলো করেছে। ঠিক একইভাবে আমরা দেখলাম যে যুদ্ধের পরে কিন্তু একই রকম স্বৈরতন্ত্রের কথা যে বললেন, আমরা 2-2.5 মাস আগে 16ই জুন আমরা কালো সংবাদপত্রের কালো দিবস পালন করলাম, সব সাংবাদিকরা করেন। 75 সালের সেই দিনে আপনার বাকশালের যে জাতীয় সরকার, সেই সরকার আপনার একটা প্রজ্ঞাপন জারি করে 4টা পত্রিকা ছাড়া সবগুলো পত্রিকা আপনার ক্যান্সেল করে দিল, মালিকানা পরিবর্তন করে দিল, পুরো পত্রিকা ইন্ডাস্ট্রি তারা দখলে নিয়ে নিল। অতএব সেই ধারাবাহিকতা এরশাদ সাহেবও রেখেছে। যায় যায় দিনের সাথে কি আচরণ করেছে আমাদের মনে আছে। তখনকার সময়কার সবচেয়ে জনপ্রিয় ক্যাম্পাসে যারা ছিলেন তারা বলেছেন, জাজেদিনের সম্পাদকও বলেছেন এই সময়টাতে, যে ক্যাম্পাসে সাপ্তাহিক পত্রিকা হিসেবে যে মানে কি পরিমাণ মানে আগ্রহ তৈরি করেছিল তরুণদের মধ্যে, এবং সেইটার মানে কে নিয়ন্ত্রণ করবার জন্য এরশাদ হেন কোনো কাজ নাই যেটা করে নাই, এবং তাকে দেশ ছাড়তে হয়েছে সম্পাদককে, শফিক রেহমানকে। এবং ওনার বাবা মারা যাওয়ার পরে উনি যে দেশে আসছেন 1 দিনের জন্য 2 দিনের জন্য অনুমতি নিয়ে, এবং আবার চলে যেতে হয়েছে, সেই গল্পগুলো আমরা পড়েছি। তো এই বাস্তবতাগুলো আমরা বারবার ঘুরে ফিরে দেখেছি আর কি। এবং গত 16 বছর তো এটা খুব মানে ডমিনেটলি কাজ করেছে। ওইটা ধরেন তো একটা আইনি প্রসেসের মধ্য দিয়ে করা হয়েছে, ওটা কিন্তু এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দখল দিয়ে করা হয় নাই। 2002-তে ইটিভিতে যে ঘটনাটা ঘটেছে, বাট আমি তুষারের সাথে একমত যে সারা দুনিয়াতে এটা আছে। একটা চলমান এন্টারপ্রাইজকে যদি আপনি অবৈধ ঘোষণা করেন, এটার সাথে যেহেতু অনেক লজিস্টিক্স জড়িত, মানুষের রুটি রুজি জড়িত, সব জায়গাতে একটা ট্রানজিশন দেয় যে এই বিষয়টা অবৈধ, এটা বন্ধ করে দিতে হবে, বাট একটা ট্রানজিশনের জন্য আমরা 3 মাস সময় দিচ্ছি কোর্টে থেকে। এই প্রসেসগুলো দুনিয়াতে ফলো করা হয়। তা আমি জানি না তখন এই বিষয়গুলো কোর্টে আলোচনা হয়েছে কিনা, বাট আমরা তখন তো ছোট ইউনিভার্সিটিতে মাত্র পড়ি, আপনার জাজমেন্টে যেটা পড়েছি, তো আমার জাজমেন্ট পড়ে যেটা মনে হয়েছে যে তখন সরকার এই ব্যাপারে যথেষ্ট মানে কোর্ট যথেষ্ট পজিটিভ ছিল যে তারা এই কাজটা অন্যায় করেছে, কিন্তু টেলিভিশন যেন মানে বন্ধ না হয়ে যায়, এটার জন্য সরকার যেন কারেক্ট প্রসেস ফলো করেন আর কি। কিন্তু সেটা হয় নাই, বাংলাদেশের যে কালচার। কিন্তু সবচেয়ে বড় যেটা ঘটনা ঘটেছে দখল, যেটা আপনার পরবর্তীতে হলো মানে এই আওয়ামী রেজিমের সময়, যে রীতিমতো ডিজিএফআই আইনা, এবং সাংবাদিকরাও কিন্তু জড়িত। আপনাদের প্রতিষ্ঠান যারা দখল করেছে, নেতৃত্ব কারা দিয়েছেন? ওই আগের টিভিতে কাজ করা এই একই মালিকের কর্মচারী ছিলেন। ওই কর্মচারীরাই কিন্তু এসালমকে ডাইকে আনছে, ডিজিএফআইরা ডাইকে আনছে, টাকা পয়সা লুটপাট করা, জমি দখল করার মতো, এত কাইন্ড অফ ভূমিদস্যুদের মতো কাজ করছে। রাতের বেলা আয়না টাইনা পুরো প্রতিষ্ঠান দখল করে যাচ্ছে তাই করেছে। অ্যাকাউন্টে আপনাদের প্রচুর টাকা পয়সা ছিল, সেগুলো তসরুফ করছে, নিজেরা ভাগবাটোয়ারা করে খাইছে। আবার ধরে নিয়ে যাওয়া হয়েছে, আবার হচ্ছে চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, এটা সেটা যা যা হেনস্থা, এগুলো তো আমরা জানি। তো সমস্যাটা কোথায়? মানে দেখেন যে রাষ্ট্র না হওয়ার যে সংকট, যে রাষ্ট্র হওয়াটা মানে কি? রাষ্ট্র হওয়া মানে রাষ্ট্রের প্রতিষ্ঠান ডেভেলপ করা। আমাদের স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে ফাউন্ডিং ফাদার্সরা যারা ছিলেন, যারা কালেকটিভলি দেশটাকে স্বাধীন করেছেন, তারা সবাই মিলে এই দেশটাকে আবার ছিঁড়ে ফেলে দিয়ে গেছেন, নিজেদের জীবদ্দশায় দিয়ে গেছেন। যেই শেখ মুজিব আমাদের গণতন্ত্রের লড়াইতে নায়ক ছিলেন, 13-14টা বছর জেল খেটেছেন,
পাকিস্তানের 24 বছরের মধ্যে। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, পাকিস্তান আন্দোলন করেছেন, পাকিস্তানের জন্য রায়ট করছেন, পাকিস্তান যেন হয় সেজন্য কলকাতা রায়ট করছেন, তার আত্মজীবনীতে লেখা আছে। তো সেই মানুষটা মানে 74-75 এসে চতুর্থ সংশোধনী করলেন, বাকশাল করলেন, আমার এই রাষ্ট্রটাকে আর রাষ্ট্র হইতে দিলেন না। তো এবং এই ধারাবাহিকতাটা আমরা বিভিন্ন রেজিমের সময় একইভাবে দেখেছি। এখন সব দোষ কি রাজনীতিবিদদের? সব দোষ কি যারা রাষ্ট্র পরিচালনা করেছেন? সাংবাদিকরা তাদের ঐতিহাসিক রোল প্লে করেছেন কিনা? আমাদের গণমাধ্যমগুলো তার যে নাগরিক দায়িত্ব ছিল সেটা ওনারা প্লে করতে পেরেছেন কিনা? গত 16 বছরে কিন্তু সেটা আমরা দেখি নাই। ওনারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন। আপনার টেলিভিশন বলেছে না হয় যে এখানে একতরফা নির্বাচন হয়েছে। কয়টা টেলিভিশন সেদিন রিপোর্ট করেছে? সব টেলিভিশন তো মারহাবা মারহাবা, ইয়া হাসিনা বলে তো সবাই শোকমাতম করেছেন। তো এই গণমাধ্যমের যে ঐতিহাসিক রোল আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, সেটাও 16 বছরে অধিকাংশ পত্রিকা, টেলিভিশন, রেডিও করতে পারেন নাই। তারাও আওয়ামীকরণ হয়ে গেছেন। তারাও সেলফ সেন্সরশিপ বলেন আর প্রেশার বলেন, যেটার মধ্য দিয়ে ওই কালো অধ্যায়টাকে নিজেরা ধারণ করেছেন নিজেদের মধ্য দিয়ে। তারা এটার প্রতিবাদ করেন নাই। তো সেটারও একটা দোষ আছে এবং দায় আছে, সেটাও আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে। আমরা আশা করব গণমাধ্যম সামনের দিন আরও অনেক বেশি স্বাধীনভাবে কাজ করবে। আমি এবার আমাদের প্রসঙ্গে আসি যে ছুটলো ভোটের ট্রেন, যে নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, নির্বাচন হবে কি হবে না এক ধরনের সংশয়, হলেও কিভাবে হবে সেটিও একটি আলোচনার বিষয়। কিন্তু সব কিছু জল্পনা কল্পনা বলি, যেটাই বলি সেটা শেষ পর্যন্ত আজকে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে, কিন্তু 24টি বিষয়কে গুরুত্ব দিয়ে থাকা এবং বলছে যে ডিসেম্বরেই তফসিল ঘোষণা হবে। আপনি কি মনে করেন এই ঘোষণার মধ্যে দিয়ে কি আসলে সব অনিশ্চয়তা নিশ্চয়ই কেটে গেল? হ্যাঁ, নির্বাচন হবে এই অনিশ্চয়তাটা কেটে গিয়েছে। আপনার নিশ্চয় মনে আছে এই অনুষ্ঠানে আমিও বলেছি যে নির্বাচন আসলে হবে। অনেকে হয়তো বন্ধ করতে চাইছে, বাধা দিচ্ছে, কিন্তু নির্বাচন হবে। এবং নির্বাচন যাতে দ্রুত হয় এই জন্য আমি এবং আমার মতো আরও অনেকে নির্বাচনের জন্য আমরা এক ধরনের দাবি দাওয়াই করেছিলাম একদম নিয়মিতভাবে। যেখানে গিয়েছি আমরা বলেছি নির্বাচন দরকার। কেন দরকার? কারণ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য ভোটের বিকল্প নাই। আর ভোটের পরে একটি সরকার আসলে সেই সরকার যদি গণতান্ত্রিক আচরণ করে তাহলেই কেবল মানুষ বুঝতে পারবে যে গণতন্ত্রের সুফল কি। গণতন্ত্রহীন কোনো সরকার যতই ভালো আচরণ করুক না কেন, মানুষ কিন্তু তাতে করে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা অর্জন করবে না, বরং মানুষ গণতন্ত্র বিমুখ হবে, বলবে গণতন্ত্রের আর কি দরকার, ভালোই তো চালাচ্ছে। এই জন্য আমাদের উচিত দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার নিয়ে আসা এবং তাদের ভুল ত্রুটিও করতে দেওয়া। কেননা গণতন্ত্র শুদ্ধ হয় ভুল ত্রুটির মধ্যে দিয়ে, ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে। পৃথিবীর বৃহৎ বৃহৎ গণতন্ত্র এখনও ভুল সিদ্ধান্ত হয়, জনগণের মতামতের বিরুদ্ধে চলে যায় অনেক সিদ্ধান্ত, কিন্তু জনগণ সেখানে প্রতিবাদ করতে পারে, চাপ দিতে পারে, সরকারকে বাধ্য করতে পারে এবং ভোট দিয়ে সরকারকে অপসারণও করতে পারে। তাই আমি মনে করি যে এটি একটি চমৎকার সিদ্ধান্ত যে ভোটের ব্যাপারে অনিশ্চয়তা কেটে গিয়েছে। কিন্তু যে ব্যাপারে কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না সেটা হলে এই ভোটের আগে মব বন্ধ হবে, ভোটের আগে আইন শৃঙ্খলা উন্নতি হবে, এইটার জন্য কিন্তু গণতন্ত্র এবং অগণতন্ত্র কোনোটাই দায়ী না। এটার জন্য দরকার হচ্ছে সরকারের সদিচ্ছা। আপনি যদি মব বন্ধ করতে চান, এইটা 6 ঘন্টা থেকে 10 ঘন্টার মধ্যে বাংলাদেশে এটা বন্ধ করে ফেলা সম্ভব। কিন্তু আপনি যদি মবকে উৎসাহ দেন তাহলে এটা কখনোই বন্ধ হবে না, ভোটের আগেও না, পরেও না। এই জন্য নিরাপত্তার বিষয়টি কিন্তু সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করে। আরও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে ভোটের ময়দানে কি টাকা পয়সার লেনদেন হবে, এটার জন্য বন্ধ করা কিংবা না করার উপরে নির্ভর করছে রাজনীতিবিদদের সদিচ্ছা এবং সরকারের অনেক নিবিড় মনিটরিং বা নিবিড় পর্যবেক্ষণ। এরকম আরও কিছু কিছু সমস্যা থাকবে, কিন্তু এই সমস্যাগুলি নিয়ে এখন দেখবেন আলোচনা হবে। এক দল অন্য দলকে যাতে সেই কাজগুলি করতে না পারে তারা তদারকি করবে, তারা অভিযোগ করবে, তারা নির্বাচন কমিশনকে জানাবে। আমি মনে করি যে এখন নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তাদের যোগ্যতা প্রমাণ করা এখন, এবং এইটার মধ্যে দিয়েই আমার ধারণা যে আমরা বুঝতে পারবো যে নতুন নির্বাচন কমিশন কিভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে অথবা পারছে না, এবং এই সরকার কতটুকু সদিচ্ছা রয়েছে তাদের, এবং সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে আদান প্রদান কতটুকু আন্তরিক, এই বিষয়গুলো এখন আমরা বুঝতে পারবো। জি, তুষার ভাই আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। এই বিষয়ে একজন রাজনীতিবিদ হিসেবে আপনারা তো ভোটের মাঠে আছেন, সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি? আসলে আজকে যে রোডম্যাপ ঘোষণা হলো, একটি কথা আমরা সবাই বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা মব সেটি আসলে নির্বাচনের ক্ষেত্রে সুষ্ঠু বা যে পরিবেশের কথা বলা হয়
সেটি কতখানি প্রতিবন্ধকতা হতে পারে? প্রথম কথা হচ্ছে যে আপনার নির্বাচন নিয়ে আমার মধ্যে কখনোই কোনো আশঙ্কা ছিল না। আপনি যদি নোটিস করে থাকেন, আমি গত বছরে একদম পারসিস্টেন্টলি একই কথা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যে নির্বাচনের যে ডেডলাইন বলেছেন, যে উইন্ডো বলেছেন, এর ভিতরে নির্বাচন হবে। আমার ব্লাড প্রেশার সবসময় নর্মাল ছিল। বিভিন্ন রাজনৈতিক দলের ব্লাড প্রেশার 250-300 ক্রস করে গেছে, আমার 80-100 বেশি ছিল সবসময়। সো আমি এই ব্যাপারে আমার মধ্যে কোনো শঙ্কা ছিল না, এবং এখনও নির্বাচন নিয়ে আমি তেমন কোনো শঙ্কা দেখছি না। চ্যালেঞ্জ আছে প্রচুর। একটা তৃতীয় বিশ্বের রাজনীতি যেখানে আছে, এইটাতে হরেক রকমের সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই রাষ্ট্রের ইলেকশন ডিমেনশিয়া আছে। এই রাষ্ট্র 2001-এর পরে কোনো ভালো নির্বাচন করে নাই। সমস্যা যেটা হবে, নির্বাচন কমিশনের সাথে আমরা যখন গত সপ্তাহে দেখা করতে গেলাম, ওনাদেরকে একই কথা বলেছি যে একটা ভালো নির্বাচন করেছে এমন রিটার্নিং অফিসারের মেমোরি নাই, ইলেকশন মেমোরিটা আমার 2001-এর পরে নাই। 8-এ একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখানে সীমানা নির্ধারণ করার নামে 111-এর নির্বাচন কমিশন যেটা করেছে, 88টা আসনে আওয়ামী লীগকে প্রেফারেন্সিয়ালি জিওগ্রাফি রিঅর্গানাইজ করে দিয়েছে, যেটার ফল হচ্ছে 133 থেকে 138টা আসনের ফলাফল এদিক সেদিক হয়ে গেছে। এরপরে দেখেন 2014-র একতরফা নির্বাচনের কথা বলছেন তুষার ভাই, 2018-তে রাতের ভোট, 24-এর ডামি নির্বাচন। তাহলে আমার নির্বাচন কমিশনের বর্তমানে যে স্টাফ আছে, তারা রাতের নির্বাচন করতে জানে, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং জানে, তারা একতরফা করতে পারে, তারা ডামি করতে পারে, কিন্তু সুষ্ঠু নির্বাচনের কোনো অভিজ্ঞতা অধিকাংশ কর্মকর্তা কর্মচারীর নাই। কাদেরকে দিয়ে নির্বাচন করবেন আপনি? এটা একটা বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার সাইজ অফ আওয়ার ইলেকশন প্রসেস আর কি, 43,000 সেন্টার আর কি, আপনার 12.5 কোটি ভোটার। আপনি যদি 70% 75%ও কাস্ট হবে ধরেন, হিউজ নাম্বার আর কি আপনার। এবং আমরা দেখলাম যে নির্বাচন অপারেট করতে আপনার প্রায় 20 থেকে 21 লক্ষ লোক লাগবে। তাহলে আমার টোটাল ব্যুরোক্রেসি, আমার স্কুল কলেজের টিচার, আইনশৃঙ্খলা বাহিনী, টোটাল অ্যাডমিনিস্ট্রেশন এজেন্সিজ এখানে ইনভলভ হয়ে যাবে। এর ভিতরে একটা বিশাল সংখ্যক আছে যারা গত 16-17 বছর দোষরীপনা করেছে। তাদেরকে আপনি কিভাবে প্রফেশনালি কাজে লাগাবেন, এটার একটা বড় চ্যালেঞ্জ আমার দৃষ্টিতে। থার্ড জায়গা হচ্ছে ভোটার ইটসেলফ। একটা হচ্ছে যে আপনার 5 থেকে 6 কোটি ভোট আছে যারা তরুণ, কখনো ভোট দেয়নি, ধর বয়স 35 to 40 এরকম নিচে আর কি, বিলো। এই শ্রেণীটা কিন্তু ইলেকশন নিয়ে তার একটা ফ্যাসিনেশন আছে, ইকুয়ালি ফ্রাস্ট্রেশনও আছে। এবং আমি ধারণা করছি যদি খুব ক্রেডিবল ক্যান্ডিডেটস না থাকে, অ্যাবসেন্টি ভোটারের সংখ্যা অনেক বেশি হয়ে যেতে পারে এইবার। কারণ হচ্ছে যে আপনার রিসেন্ট যে জরিপগুলো আসছে, ব্রেইন ইনোভেশন, BIGD যারা সার্ভে করেছে, সেখানে দেখবেন 62%, 58%, 48% তারা এখনও জানে না, সুইং, আনডিসাইডেড এরকম। তারা যদি ভালো ক্যান্ডিডেট না পায় তাহলে তারা ভোট দিতে যাবে না। তাহলে ভোট দিতে যাওয়ার ব্যাপারে আগ্রহটা আপনি কিভাবে তৈরি করবেন? মানে শুধুমাত্র ওই যে গ্রামীণ জনগোষ্ঠীকে ফুসপানি খাওয়ায়া, নগদে বিকাশে অটো পাঠায় না ভোটের বিধানের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রেও তো তাদের জন্য যারা দোদুল্যমনতায় ভুগছে তাদের না ভোটটা সবার জন্য বলে নাই। না ভোটটা বলেছে যেখানে অন্য কোনো প্রার্থী থাকবে না, একজন প্রার্থী থাকবে, সেখানেও আপনার না ভোটকে হারায় আসতে হবে তাকে। 40% সমত মিনিমাম থ্রেশহোল্ড করে দিয়েছে। আমরা বলছি না ভোটটা প্রত্যেক আসনে দেওয়ার জন্য। কারণ হচ্ছে দলগুলোকে প্রেশার ক্রিয়েট করা যে আপনি আসলে কাকে নমিনেশন দিচ্ছেন, তার ব্যাপারে জনগণের আস্থার জায়গাটা কোথায়, সেটা আপনাদেরকে মাথায় নেওয়া দরকার। তো সেখানে আমরা বোধ করছি যে ইলেকশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার দৃষ্টিতে হচ্ছে 18 বছর বয়স্কী মানুষগুলোকে ভোটার বানানো। এবং আজকে যে রোডম্যাপটা আমি পড়লাম, সেখানে ভোটারদেরকে এডুকেট করা, ভোটারের রোল ঠিক করা, ভোটারদেরকে মানে কি করবেন কি করবেন না, এই বিষয়টা নিয়ে কোনো আচরণ বিধি নাই এবং তাকে শিক্ষিত করবার কোনো এজেন্ডা আমি এখানে দেখি নাই। আপনি বলছেন যে প্রার্থীকে ভালো হইতে হবে, প্রার্থীর আচরণ বিধি আছে। ঘুষটা শুধু কি এক পক্ষ দেয়? বিকাশে না হয় একজন প্রার্থী টাকা দিবে, আরেকজন নিবে তো। তাহলে যিনি দিবেন তিনি অপরাধ করলেন, যিনি নিবেন তার অপরাধ আছে না? তারও অপরাধ আছে। প্রত্যেকটা পাড়ায় মহল্লায় ভোটের সর্দার আছে। এই সেন্টারে 5,000 ভোট, ওই ভোটের সর্দারের সাথে কন্ট্যাক্ট হচ্ছে। ভোটের সর্দার 1 লাখ 2 লাখ 5 লাখে কন্ট্যাক্ট করবে। ভোটের সর্দার ডিল করবেন কিভাবে? যিনি প্রার্থী দিবেন, যিনি টাকাটা দিচ্ছেন তিনি অন্যায় করলেন। তাহলে আচরণবিধি কিন্তু ভোটারেরও আচরণবিধি ঠিক করতে হবে। একটা হচ্ছে ভোটারকে এডুকেট করতে হবে। ভোটারকে আপনি মিনা কার্টুন বানান, কুদ্দুস বয়াতে গান নামান, আপনি তাকে নিয়ে গ্রামে গঞ্জে যান। কিভাবে করবেন? আমার রাষ্ট্রে ইনস্ট্রুমেন্ট আছে। আপনি চিন্তা করেন ইনস্ট্রুমেন্টগুলো কোথায়? আমার কৃষি কর্মকর্তা আছে, গ্রামের প্রত্যেকটা ওয়ার্ডে কৃষি কর্মকর্তা আছে।
আমার স্বাস্থ্য আপা আছে, পরিবার পরিকল্পনা আপা যাদেরকে বলি, তারা উঠানে যান। আমার তথ্য আপা আছে, যাদেরকে সরকার এখন অন্যায্যভাবে চাকরিচ্যুত করবার ষড়যন্ত্র করতেছে কিছু ক্রিমিনাল টাউট আমলারা মিলে, তাদেরকে কাজে লাগাইতে পারবেন। এখনও এই 6 মাসে যদি ভোটার এডুকেশনে সরকার সিরিয়াস হয়, আপনি তাদেরকে এডুকেট করতে পারবেন, এম্পাওয়ার করতে পারবেন। তারাই হচ্ছে আসল শক্তি। আপনি নিয়ন্ত্রণের জায়গাটা দেখবেন সবসময় প্রার্থীদের কেন্দ্রিক থাকে, তাকে নিয়ন্ত্রণ করা, ভোটারকে এডুকেট করা না। আসলে সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে নিশ্চয়ই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে। এ পর্যায়ে আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরবে 21-এর রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল তুষার এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, আমি একটু এবার ছোটদের নির্বাচনে আসি বা ছাত্রদের নির্বাচনের বিষয়টি আসি। ডাকসু সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোর ভোটে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হবার সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম যে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে ডাকসু নির্বাচন এবং ভোট গণনার সময় তারা সেখানে থাকবে। কয় স্তরের নিরাপত্তা থাকবে সেখানে বলা হয়েছিল যে কোন কোন স্তরে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে, কিন্তু আজকে আইএসপিআর বলছে না, এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং এর কোনো সুযোগও নেই। এটা তো সরকারি সিদ্ধান্ত এবং একই সাথে সেনাবাহিনীরও সিদ্ধান্ত। তারা কি এই দায়িত্ব পালন করার কথা অথবা কথা নয়, এটা তারাই বলবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত কঠোর নিরাপত্তা থাকা অত্যন্ত মানে খুবই দরকারি। এবং এই কঠোর নিরাপত্তা কেন প্রয়োজন, সেটি হচ্ছে যে ভোটের ঠিক আগের সময়টুকুতে যারা সন্ত্রাসী, যারা এই ধরনের অন্যায় আচরণ করতে চান, তারা সেই সময় এই কাজগুলি করেন। শুরুতে তারা এটা করেন না। তাতে করে ভোট বন্ধ হয় না, কিন্তু কোনো প্রার্থীকে বন্ধ করে দেওয়া যায়, তার নির্বাচনে জেতার সুযোগ বন্ধ করা যায়, অথবা তাকে সরিয়ে নেওয়া যায় নির্বাচনের মাঠ থেকেই কাজগুলি করা যায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত ভিসির কাছ থেকে আশা করব এই ব্যাপারটি যে তারা হলের প্রতিটি রুম একদম সার্চ করে সম্পূর্ণভাবে অস্ত্রমুক্ত করে, যে নিউ মার্কেট থেকে কিচেন ইউটেন্সিল আবিষ্কার করার মতো হলে হবে না। লাইট দিয়ে যদি কাউকে আঘাত করা হয় তখন তো অস্ত্র পর্যায়ে কি ওটি পড়ে না, তো নিশ্চয়ই লাইট। আমরা সম্প্রতি দেখলাম যে একজন প্রার্থী লাইট দিয়ে আঘাত করেছে। মানে যতটুকু সম্ভব এটা অস্ত্রমুক্ত করতে হবে, যে কোনো ধরনের অস্ত্র। একেবারে নিরাপদ একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে সেখানে কেউ কোনো ধরনের আহত করার মতো বা নিহত করার মতো কোনো কিছু না থাকে। এবং এইটা খুবই জরুরি আমি মনে করি। খুব ভালো করে হলগুলি সার্চ করা উচিত, এইটা আমার ব্যক্তিগত মতামত। দ্বিতীয় হচ্ছে কঠোরভাবে দেখতে হবে যাতে কোনো জায়গা থেকে বহিরাগতরা সেই দিন সেইখানে ঢুকতে না পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই ওপেন, এটা যে কোনো দিক থেকে ঢোকা যায়। এটাতে আপনি শহীদ মিনারের সামনে দিয়ে আসতে পারবেন, আপনি বকশীবাজার দিয়ে আসতে পারবেন, আজিমপুর দিয়ে আসতে পারবেন, পলাশী দিয়ে ঢুকতে পারবেন, আপনি এই পাশে নীলক্ষেত দিয়ে ঢুকতে পারবেন, কাটাবন দিয়ে ঢুকতে পারবেন, শাহবাগ দিয়ে ঢুকতে পারবেন। এত এন্ট্রি। সোহরাওয়ার্দী উদ্যান ভেতরে হাঁটতে হাঁটতে আপনি ঘুরতে ঘুরতে ঢুকে পড়লেন, খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে, নিশ্চয়ই আপনার মনে আছে ইলেকশনের সময়। হ্যাঁ, তো আপনি ঢুকে গেলেন। এইগুলি খুবই অনিরাপদ হবে, কেননা আমি মনে করি যে বহিরাগতরা অধিকাংশ সময় আসলে গিয়ে সব জায়গাতে গন্ডগোল তৈরি করে। তো এইটা তাদেরকে বন্ধ করতে হবে। আরেকটি বিষয় যেটা নিশ্চিত করতে হবে, শিক্ষকদেরকে সম্পূর্ণ ভিজিল্যান্ট থাকতে হবে যাতে করে তাদের চোখের সামনে দিয়ে কেউ কোনো অপরাধ সংগঠিত করতে না পারে। তাদেরই ছাত্রছাত্রী। পরিষ্কারভাবে বিশ্ববিদ্যালয়কে বলে দিতে হবে সামান্যতম সন্ত্রাসী তৎপরতা যদি কেউ করে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করে তাকে বাড়ি পাঠিয়ে দিতে হবে। এই ধরনের কঠোর ব্যবস্থা না নিলে আমি মনে করি না যে অশান্তি হবার সম্ভাবনাকে একদম উড়িয়ে দেওয়া যাবে।
জি, আমি আপনার কাছে আবারও আসবো। এবার আরেকটি বিষয় আজকে আমরা দেখেছি, সে বিষয়টি একটু উল্লেখ করতে চাই। মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ ৭১ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টির পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেওয়া ২০-২৫ জন যুবক অনুষ্ঠানের বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকেও পুলিশের হাতে তুলে দেন। একটু আগে তুষার ভাই বলছিলেন যে মব সৃষ্টি করা বা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই ধরনের পরিস্থিতি কি আসলে ভীতি সৃষ্টি করে মানুষের মধ্যে? ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ডাকসু নিয়ে একটু কথা বলি, তারপরে আমি কমেন্ট করতেছি। প্রথম কথা হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের সাথে আমি একমত ছিলাম না যে এখানে মিলিটারি আর্ম ফোর্সেসের স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা জরুরি। তুষার ভাইরা যেই সময়টাতে ক্যাম্পাসে ছিলেন, এখন ক্যাম্পাসের বাস্তবতা আসলে ফান্ডামেন্টাল ডিফারেন্ট। অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া আসছে, অস্ত্রের ঝনঝনানি, সেই ধরনের গ্রুপিং পলিটিক্স, খুনাখুনি, ওই লেভেলের পলিটিক্স এখন আসলে ক্যাম্পাসে নাই এবং এটা করবার চেষ্টাও নাই। এবং দলীয় রাজনীতিগুলো দেখবেন, রাজনৈতিক দলগুলো কিন্তু যথেষ্ট প্রেশারের ভিতরে আছে। একটা হলে ফ্যাকাল্টিতে মূল দলের অঙ্গ সংগঠন হিসাবে কাজ করবে, এটা যথেষ্ট একটা অ্যান্টি সেন্টিমেন্ট কাজ করতেছে। তত ডমিনেন্ট সেন্টিমেন্ট হচ্ছে ক্যাম্পাসে থাকবে, ফ্যাকাল্টিতে থাকবে এবং নির্দলীয় ছাত্ররা রাজনীতি করবে, এইরকম একটা অ্যাটিটিউড আছে। এবং এই অ্যাটিটিউডটা আলটিমেটলি গ্রো করবে, ফান্ডামেন্টালি এটাই থাকবে। দলীয় ছাত্র সংগঠন আসলে খাওয়া থাকবে না ক্যাম্পাসগুলোতে, এটার অ্যাগেনস্টে এত স্ট্রং সেন্টিমেন্ট আছে। সেনাবাহিনীর আজকের স্টেটমেন্টকে আমি স্বাগত জানাই, কারণ 1/11-এর এক্সপিরিয়েন্স আমাদের মনে আছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেনা সদস্য এবং ছাত্রদের ভিতরে যদি কেউ ঝামেলা বাঁধাতে চায়, এটা আমাদের এই যে আসন্ন যে নির্বাচনের যে রোডম্যাপ, এটাকে আহত করবে। কারণ সকল পক্ষ নির্বাচনের অংশীজন। এখন আমাদের যারা জওয়ান আছেন, সিপাহী আছেন, জুনিয়র অফিসাররা যারাই দায়িত্ব পালন করবেন, তারা সবাই গুরুত্বপূর্ণ স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করতে হবে। অতএব আর্ম ফোর্সেসকে কোনোভাবে এখন বিতর্কিত কোনো রোলে দেওয়ার কোনো সুযোগ নাই। এবং যেহেতু ক্যাম্পাসে ডমিনেন্ট একটা দোসর ছাত্র সংগঠনের লোকরা আছে, বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি সাবেক ছাত্রলীগ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দাঁড়ায় গেছে, সাবেক ছাত্রলীগের নেতা নমিনেশন তুলতেছে, এই ক্যাওয়াসগুলো তখন মাথাচাড়া দেবে। অতএব সেই সুযোগ দেওয়া উচিত না। আমি তুষার ভাইয়ের সাথে একমত যে পুলিশিং করে ইন্টেলিজেন্সের মাধ্যমে এই জিনিসটাকে ডিল করা দরকার, যে আসলে কীরকম ক্যাওয়াস লাগতে পারে। জালালের ঘটনা দেখেন, আপনার ওই যে একজন ভিপি ক্যান্ডিডেট যে মারধরের ঘটনা ঘটেছে, প্রশাসন কিন্তু বেশ সুইফট অ্যাকশনে গেছে এবং বলে দিয়েছে তার ছাত্রত্ব বাতিল করে দেওয়া হবে। আপনি যদি সিম্পলি ছাত্রত্ব বাতিল, ক্যারিয়ার বাতিলের ব্যাপারটা সিরিয়াসলি সিদ্ধান্ত নেয় ক্যাম্পাসে, কোনো ছাত্রছাত্রী এই ঝুঁকিতে এখন আর যাবে না। সোশ্যাল মিডিয়ার কারণে এটার একটা সেইম আছে, ফ্যামিলিরা জেনে যাবে। আপনি চুরি চামারি করে 80 দশক 90 দশকের মতো পাস কোর্সে ডিগ্রি পরীক্ষা দিবেন আর গ্রামে বলবেন আমি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতেছি, ওই জমানা এখন আর নাই, ওইটা আপনি এখন আর করতে পারবেন না। এই জন্য বোধ করছি একটা সিরিয়াস ভালো নির্বাচন এখন পর্যন্ত যেটা হচ্ছে, কোড অফ কন্ডাক্ট মোটামুটি মোটা দাগে সবাই মেনে চলছে, এটা চলবে আশা করছি এবং নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হবে, এটা আমরা আশা করছি। এবং আমি চাই যে ভোট দেওয়াটাকে ম্যান্ডেটরি করে দেওয়া দরকার, এটা 10 নম্বরের একটা টিউটোরিয়াল মার্কস যোগ করে দেওয়া দরকার। কারণ যেন এমন না হয় একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রী, আমরা দেখেছি, আমরা তো ডাকসু পাই নাই, তুষার ভাইরা পাইছেন, সেই সময় দেখেছেন যে অনাবাসিক ছাত্রছাত্রী যারা, তারা ভোট দিতে যায় না। একটা ডমিনেন্ট ট্রেন্ড আছে, শুধু হলের ছেলেমেয়েরা ভোট দেয়। সেখানে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা টিউটোরিয়ালের 10 মার্কসের সাথে ট্যাগ করে দেয়, তাহলে সকল ছেলেমেয়েরা ভোট দিতে যাবে। এটা যে একটা সিরিয়াস সিভিক রেসপন্সিবিলিটি, এইটা তার ইলেকশনের, জাতীয় নির্বাচনের আগে তার এক্সারসাইজ করবার একটা দায় তৈরি হবে। এবং এটা আমরা মনে করছি যে তরুণরা আগামী দিনের নির্বাচনে রাজনীতিতে অংশগ্রহণ করতে সুবিধা হবে। প্রশ্ন যেটা করেছেন লতিফ সিদ্দিকী, দেখেন মঞ্চ ৭১ একটা উস্কানিমূলক সংগঠন, পরিকল্পিতভাবে সিচুয়েশন ক্রিয়েট করাটাই হলো তার কাজ। দেখতে পাচ্ছি আপনার দেখবেন জেরাই খান পান্না খুবই কন্ট্রোভার্সিয়াল একটা ফিগার, বিভিন্ন কারণে আননেসেসারি অযাচিত বক্তব্য দেয়, অযাচিত কাজ করে। মাঝখানে দেখবেন একটা হুট করে ব্রিফিং করে ফেললো সে হাসিনার আইনজীবী হইতে চাইছে। আপনি হাসিনার আইনজীবী হইতে চান, এটা কি গণমাধ্যমে গিয়ে কথা বললে হবে না কোর্টে গিয়ে আবেদন করতে হবে? প্রসেস আছে তো, আপনি হাসিনার আইনজীবী হইতেই পারে যে কেউ, তারপরে তো আপনি আদালতে গিয়ে, ট্রাইব্যুনালে গিয়ে তো আবেদন করতে হবে। সেটা না করে আপনি সাংবাদিকদের সামনে ব্রিফ করতেছেন। এরপর তো হাইলি করাপ্ট একটা লোক, বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলাতে এই লোকটা সমালোচিত হয়েছে। সেই লোকটা হচ্ছে মঞ্চ ৭১ নিয়ে নামছে। এবং গত পরশুদিন আপনার যেটা নিউজ দেখলাম,
দিল্লিতে এস আলমের সাথে হাসিনার মিটিং হচ্ছে, এস আলম সৌদি আরবে গিয়ে আওয়ামী লীগের নেতাদের সাথে মিটিং করছে, মঞ্চ ৭১-এর আজকের ঘটনা, বোঝাই যাচ্ছে পরিকল্পিতভাবে উস্কানি দেওয়ার কাজ চলতেছে। প্রশ্ন হচ্ছে এইটাকে কি আমার ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে ডিল করা উচিত ছিল কিনা? মানে একটা মিটিং চলা অবস্থায় এইরকম গিয়ে হাজির হওয়া, তারপরে পুলিশ ইনভলভ হওয়া, এগুলো আমরা আগে দেখেছি। এইটা রাষ্ট্রীয় অনাচার হবে যদি এইভাবে চলে। যেটা করা দরকার, এই ধরনের সংগঠনগুলোর কার্যক্রমের ব্যাপারে আগে থেকে খবর নিতে হবে। ডিআরইউ বুক করছে, ওখানে এসবি লোকজন জানে না, আমরা জানি না সাংবাদিক সমিতি অথবা প্রেস ক্লাবে বুকিং দিলে ওখানে ডিজিএফআই লোক আছে, এনএসআই এর লোক আছে, এসবির লোক আছে। আপনি এটা আগে ডিল করলেন না কেন? তার বুকিং আগে ক্যান্সেল করলেন না কেন? অথবা আগে বললেন না কেন যে আপনার প্রোগ্রাম এটা করলে আইনশৃঙ্খলা ব্যাঘাত ঘটবে? রাষ্ট্রের পেনাল কোডে এরকম প্রভিশন আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, এইরকম সম্ভাবনা থাকলে যে কোনো মিটিং পুলিশ বাতিল করতে পারে, ইন অ্যাডভান্স করতে পারে। তাহলে এই সিচুয়েশনটা ক্রিয়েট করার সুযোগ কেন তৈরি হইলো? এটা তো আমাদের জন্য সুখকর হইল না। আমি শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। সম্প্রতি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে আসলে মুক্তিযুদ্ধের সময় আসলে শহীদের সংখ্যা নিয়ে একটি বিতর্ক চলছে, যে আসলে কত সংখ্যা ছিল, এটা ৩০ লাখ না কত হাজার, সে বিষয়ে আসলে আপনার কি বক্তব্য? প্রথম কথা হচ্ছে যে মুক্তিযোদ্ধা কাউন্সিল যেটা আছে সেখানে শহীদের ভাতা নেয় এমন সংখ্যা ১১,০০০-এর কিছু বেশি, এবং তাদের তালিকা হচ্ছে এটা। তার ভিতর থেকে আবার ৬,০০০ শহীদ পরিবার তারা ভাতা নিতে অস্বীকার করেছে, যে আমরা ধন্যবাদ, আমাদেরকে আপনারা অফার করেছেন, বাট আমাদের ভাতার দরকার নেই, আমাদের পরিবার দেশের জন্য শহীদ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি বারবার বলেছি একটা কমিশন করবার জন্য, যে এইটা ৩০ লাখ, ৩ লাখ, ২ লাখ, হামিদুর রহমান কমিশন একটা বলেছে, শেখ মুজিবের সরকার আওয়ামী লীগের সময় একটা তালিকা করেছে, প্রকাশ করে নাই, তারপরে হচ্ছে পাকিস্তান সরকার করেছে, তারপরে ইংল্যান্ডের আপনার মেডিকেল জার্নালের একটা তালিকা আছে ৫৬,০০০-এর, তারপরে শর্মিলা বোস তার ডেড রেকর্ডে বলেছে ঠিক মনে হয়। আসলে আমরা কেউ এটা জানি না, আমরা বলেছি রাষ্ট্র একটা কমিশন করে, এক একজন এক এক রকম মত দিচ্ছে, এটাই তো সমস্যা। এই জন্য বলছি যে রাষ্ট্রকে একটা কমিশন করা হোক। যেমন ধরেন আপনি যদি ভিয়েতনাম ওয়ার মেমোরিয়ালে যান আমেরিকাতে, ওখানে ৫৯,০০০ সামথিং নাম্বার, ৬০,০০০-এর কম সোলজার, শহীদ সোলজারের নাম স্টোনে লেখা আছে। আপনি এই 9/11 অথবা 1/11-এর মেমোরিয়ালে যান নিউ ইয়র্কের ট্রেড সেন্টারে, সেখানে প্রায় ৩,০০০ শহীদের নাম খোদাই করে লেখা আছে। আপনি 7/7 বোম্বিংয়ে লন্ডনে হাইড পার্কে যে মেমোরিয়াল করা আছে, সেখানে ৫২ জনের নাম খোদাই করে লেখা আছে। তাহলে আমার শহীদদের নাম আমার সাভারের স্মৃতিসৌধে লেখা নাই কেন? এটা তো আমাদের জন্য লজ্জার জাতি হিসাবে। আমরা চাই একটা কমিশন হোক। এখনো এটা রাষ্ট্র যদি চায় ৬ মাসের ইনভেস্টিগেশন করে তৃণমূল থেকে আপনি তথ্য নিয়ে আসেন, এনে শহীদদের তালিকা করেন, সাভারে স্মৃতিসৌধে এটা খোদাই করেন, আমরা প্রত্যেক শহীদের নাম সহ তাদেরকে সম্মান জানাতে চাই। জি, ডক্টর আব্দুল নূর স্যার, এই বিষয়ে প্রথম যেটি বলছিলাম যে মঞ্চ ৭১, তারপরে মুক্তিযোদ্ধার যে সংখ্যা নিয়ে বিতর্ক, এই বিষয়ে আপনার বক্তব্য কি? মঞ্চ ৭১ ওইখানে যে আলোচনাটা ডেকেছিল সেটা হচ্ছে সংবিধান নিয়ে কথা বলা। তো যে কয়জন গিয়ে তাদেরকে বাধা দিয়েছেন, বাধা দিতে চেয়েছেন, খুব ভালো কথা। তাদের উচিত ছিল পুলিশের নিরাপত্তা অথবা যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নিয়ে তারপরে এটি আয়োজন করা। সেটি তারা করেছেন বলে আমার মনে হয় না। তাদের ওইখানে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। তারা দাওয়াত দিয়েছেন হেভিওয়েট লোকজনকে। ওইখানে তো যারা এসেছেন তারা তো আয়োজক না, তো যারা আয়োজক তারা কোথায়? কিন্তু আমরা দেখলাম যে আমন্ত্রিত অতিথিরা ওইখানে আক্রান্ত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি আইন বিভাগের অধ্যাপক অথবা একজন সাংবাদিক মঞ্জুরুল পান্না, একসময় ইটিভিতেই কাজ করতেন, অথবা লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এবং বহু বছর ধরে বহিষ্কৃত, তো এরা আক্রান্ত হয়েছেন। কিন্তু এই মঞ্চ ৭১-এর উচিত ছিল এখানে নিরাপত্তার জন্য আগে থেকেই নিরাপত্তা সংস্থাগুলিকে জানানো। সেটা তারা জানিয়েছিলেন কিনা আমি জানি না। আর লতিফ সিদ্দিকীকে একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তাকে বসিয়ে তার পাশে যে উৎকট ভাষায় গালিগালাজ, প্রতিবাদ আপনি করতেই পারেন, বন্ধ করতে বলতে পারেন, কিন্তু উৎকট ভাষা ব্যবহার করে যে গালিগালাজ, আমার কাছে মনে হচ্ছে এটা সঠিক না। উনি একজন মুক্তিযোদ্ধা, তো আর যাই হোক, তো একজন মুক্তিযোদ্ধাকে এইভাবে সামনে দাঁড় করিয়ে তাকে আপনি গালি দিবেন, উনি দাঁড়ালে পরে আপনি তাকে ধাক্কা দিয়ে বসিয়ে দিতে চেষ্টা করবেন। প্রফেসর কার্জনকে একাধিকবার ধাক্কা দেওয়া হচ্ছে, এটা ভিডিও আছে। ধাক্কা দেওয়া হচ্ছে, উনি বলছেন আমি একজন শিক্ষক, তাকে উত্তর দিচ্ছে আপনার গায়ে কেউ হাত দেয় না, আমরা দেখতে পাচ্ছি তাকে একাধিকবার ধাক্কা দেওয়া হচ্ছে। তো এইগুলি আসলে গ্রহণযোগ্য না, এইগুলি মানুষকে ভুল সিগন্যাল দেয়।
ভুল সিগন্যাল দেয় কি ব্যাপারে, যে এখানে আপনি যত সম্মানিত ব্যক্তি হন না কেন, যত শিক্ষিত লোক হন না কেন, আপনি তাদের বয়সী যত ছাত্রকেই পড়ান না কেন, যে কেউ আপনাকে যে কোনোখানে দাঁড় করিয়ে গালিগালাজ করবে। গালিগালাজের সংস্কৃতি যদি চালুই করতে হয়, এই গালিগালাজ বন্ধ করার ব্যবস্থা আছে কোনো? নাই। কিন্তু এই গালিগালাজ যেখানে সেখানে চলবে, একসময় পুরো বাংলাদেশ গালিগালাজের মধ্যে ঢুকবে। এইটা কি আসলে এই সরকার চান যে এটা হোক? তাহলে তারা কোথাও কেন এই বিবৃতি দিচ্ছেন না যে এই ধরনের আচরণকে টলারেট করা হবে না? পুলিশ ওইখান থেকে কাদেরকে নিয়ে গেল? যারা আলোচক হিসেবে ওইখানে গিয়েছিল। যারা এই মবটা ক্রিয়েট করলো তাদের একজনকেও পুলিশ নিয়ে গিয়েছে বা তাদেরকে আইনের আওতায় এনেছে? তারা যে কাজটা করেছে এইটা কি আইনসঙ্গত? সেটা তো আইনসঙ্গত না। এই পক্ষ পুলিশকে জানাই নাই, এটা যেমন একটি অবিবেচক সিদ্ধান্ত। আর যখন সেইখানে কেউ ঢুকে পড়ছে আমন্ত্রণ ছাড়া, ঢুকে কুৎসিত ভাষায় গালিগালাজ করছে একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে, একজন মুক্তিযোদ্ধাকে, সেইটা কি আইনসঙ্গত কাজ? তাহলে পুলিশ ওইখান থেকে দুইজনকে ধরে নিয়ে গিয়ে একইভাবে জিজ্ঞাসাবাদ করলো না কেন, বা যেটাই হোক আইনের আওতায় আনলো না কেন? এটা কিন্তু একটা প্রশ্ন। সেই প্রশ্নগুলো কেউ তুলছে না। আর ডাকসুর ব্যাপারে আমি এতটুকুই বলবো যে পড়াশোনার সঙ্গে ভোটকে ট্যাগ করাই সঠিক হবে না। মানুষ যে কোনো কারণে ভোট দিতে না যেতে পারে। মানুষের যেমন ভোট দেওয়ার অধিকার আছে, মানুষের ভোট না দেওয়ার অধিকারও তো আছে। ডাকসু থেকে না ভোট দিয়েছে, এই যে এই ছেলে মেয়েরা কি না ভোট দিতে পারবে এদের কাউরে পছন্দ না হইলে? তা তো নাই। তো তাহলে ও কি করবে? জায়গাটা খালি রাখবে, দিল না ভোট আর কি। তো না ভোট দেওয়ার অধিকার তো সেখানে নাই। তা আমার কাছে মনে হয় যে এই এত ড্রাস্টিক মেজারে যাওয়া উচিত না যে আমি সবাইকে ধরেই না ভোট দেওয়াবো। বরং যারা ভোট দিতে আসবে তাদের নিরাপত্তা মেনটেন করাটা বেশি জরুরি। আর কেউ যদি ভোট দিতে আসতে বাধা পায়, তাহলে সেই বাধা যাতে দিতে না পারে সেটা জরুরি। এইটুকুই আমার কথা। জি, আমি আর শহীদের সংখ্যা নিয়ে মনে হয় শহীদের সংখ্যা প্রশ্ন ছিল যে বাংলাদেশে 43,000 পাকিস্তানি সেনাবাহিনী ওই সময় সিমলা চুক্তির অধীনে তারা ওখানে চলে গিয়েছিল, এবং তার সঙ্গে আরো লোকজন ছিল, পরিবার পরিজন সব মিলে 70,000-এর উপরে চলে গিয়েছিল, 93,000। তো এই যে আপনি ধরেন যে 50,000 সৈন্য ছিল, ধরেন 50,000 সৈন্য 2,000 মানুষ মারতে কয়টা গুলি করার কথা? পাকিস্তানি আর্মি কতগুলা গুলি খরচ করেছে শুধু এটা গুনেন। ওরা পাখি মেরেছে, তখন কবুতর শিকার করেছে। এই সংখ্যা 30 লাখ হোক আর 3 লাখ হোক আর 15 লাখ হোক, এইটা অবশ্যই জরিপ করা সম্ভব। তবে পরিবারকে পরিবার যখন মেরে ভাসিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে গ্রামকে গ্রাম, ওরা এখন এসে ভাতা দাবি করবে। কয়জন ভাতা নেয় এইটা দিয়ে শহীদের সংখ্যা নিরূপণের কোনো সুযোগ নাই। বরং আমি মনে করি যে একটা সঠিকভাবে একটা তালিকা করতে পারলে খুবই ভালো হতো, তাহলে এই অসুবিধাটা থাকতো না। কিন্তু ধরেন সংখ্যাটা 50,000, 25,000 কিংবা ধরেন 2,000, তো 2,000 হলে কি এটা কোনো অপরাধ না? 2,000 পর্যন্ত কি এটা জায়েজ আছে যে পাকিস্তান সেনাবাহিনী 2,000 লোক মারার অধিকার পেয়েছিল? কয়জন পুলিশ মারা গেছে, কয়জন ডাক্তার মারা গেছে, কয়জন প্রকৌশলী মারা গেছে, কয়জন সেনাবাহিনীর সদস্য আমাদের তখন মারা গিয়েছে, কয়জন সাধারণ নিরাপত্তারক্ষী ইপিআর যারা ছিল তারা মারা গেছে, এবং সাধারণ লোকজন মারা গেছে, সাধারণ নিরাপত্তারক্ষী যারা তারা মারা গেছে, বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষক মারা গেছে, আর্মির ভেতরে যে ডাক্তারগুলি করে মেরে ফেলা হয়েছে। আপনি কুমিল্লা ক্যান্টনমেন্টে গেলে দেখবেন ডক্টর জাহাঙ্গীরের নাম একটা সড়ক আছে, উনি আর্মির ডাক্তার ছিলেন, তো ওনাকে ওখানে হত্যা করা হয়েছে। তো তারপরে যে সাংবাদিক আমাদের চট্টগ্রামে যাকে মেরে ফেলা হয়েছে, তার পিতাকে, তারপরে বেগম মুস্তারি শফির যে পরিবার, তো সেগুলাকে হিসাব করেন। এইখানে তো আপনি 2,000-এর হিসাব করতে পারছেন, মুখে মুখে আপনি এখানে 2,000 হয়ে যাবে। তো এই 2,000-ই মারা গেছে, তাই না? আবল তাবল কথা না বলে এই 2,000 যারা বলে ওদেরকে এনে গুনতে লাগাই দেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।